আসসালামু আলাইকুম এভরিওয়ান। বৃষ্টি ভেজা বিকেলে প্রথম পার্ট ৩ চলে এসেছে। বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। বাড়িতে মেহমানদের আনাগোনা, রান্নাবান্নার শব্দ সবই হচ্ছে আমার বিয়ের জন্য। অথচ আমার মনে হচ্ছিল আমি এক জীবন্ত লাশ। ইসমাইলকে শেষ একটা মেসেজ পাঠিয়েছিলাম, হয়তো এটাই আমাদের শেষ দেখা, ভালো থেকো। মেসেজটা পাঠিয়ে ফোনটা বালিশের নিচে রেখে আমি অজরে কাঁদছিলাম। অনন্যা মেসেজটা যখন আমি পেলাম তখন আমি ওর বাসা থেকে ঠিক ২ রাস্তা পরেই দাঁড়িয়ে আছি। আমি জানতাম অনন্যা ওর বাবাকে খুব ভালোবাসে, তাই সে কখনো পালিয়ে আসবে না। কিন্তু আমি ওকে এভাবে হারিয়ে যেতে দিতে পারি না। বুক ভরা সাহস নিয়ে আমিও সোজা ওর বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। ডাইনিং রুম ভর্তি মেহমান আর ওর বাবা ঠিক মাঝখানে বসে আছে। হঠাৎ বাইরে মানুষের শোরগোল শুনে আমি চোখ মুছে ঘর থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে গিয়ে যা দেখলাম তাতে আমার কলিজা কেঁপে উঠল। ইসমাইল আমার বাবার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আপু প্রচণ্ড রেগে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, কে তুমি? এই বাড়িতে এভাবে ঢোকার সাহস কোথায় পেলে? আমি ভয় পাইনি। আমি অনন্যার বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, চাচা, আমি কোনো রাজপুত্র নই, কিন্তু আপনার মেয়েকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আজ আপনি ওকে যার হাতে তুলে দিচ্ছেন সে হয়তো আমার চেয়েও বেশি সুখে রাখবে, কিন্তু আমার মতো কেউ তাকে বুঝবে না। আমি শুধু একবার আপনার অনুমতি চাইতে এসেছি। কথাগুলো বলার সময় আমার চোখ জুড়ে অজরে পানি পড়ছিল। সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল। মেহমানরা একে অপরের দিকে তাকাচ্ছিল। আমি ভাবলাম আব্বু হয়তো ইসমাইলের বাড়ি থেকে বের করে দিবেন, কিন্তু আব্বু অনেকক্ষণ চুপ করে ইসমাইলের চোখের দিকে তাকিয়ে থাকলেন। হয়তো ইসমাইলের চোখের সেই সততা আব্বুর মনে গেঁথে গিয়েছিল। আব্বু ধীরে ধীরে আমার দিকে তাকালেন। আমি শুধু মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছিলাম। অনন্যার আব্বু হঠাৎ আমার কাঁধে হাত রাখলেন, সবার সামনে বললেন, যেই ছেলে আজ সবার সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতে পেরেছে সেই ছেলে আমার মেয়েকে সারা জীবন সুখে রাখতে পারবে। তারপর তিনি মেহমানদের দিকে তাকিয়ে বললেন, মাফ করবেন, আজকে এই বিয়েটা হবে না। আমার মেয়ে যাকে পছন্দ করে তার সাথেই ওর বিয়ে হবে। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আব্বু আমাকে জড়িয়ে ধরলেন। আমার মনে হলো পৃথিবীটা হঠাৎ কত সুন্দর হয়ে গেল। ইসমাইল আমার দিকে তাকিয়ে হাসছিল, আর সেই হাসিতে ছিল এক অদ্ভুত প্রশান্তি। আমাদের ভালোবাসার প্রথম যুদ্ধটা আমরা জিতে গেলাম। সত্যিকারের ভালোবাসা আর সাহস থাকলে ভাগ্যের রেখাও বদলে যায়। কিন্তু আমাদের গল্পের আসল রোমাঞ্চ তো কেবল শুরু হতে যাচ্ছিল। শুরু হলো আমাদের নতুন জীবনযাত্রা। সব বাধা পেরিয়ে অবশেষে আমি এখন ওর ঘরের রমণী। লাল বেনারসি পরে যখন প্রথমবার এই বাড়িতে পা রাখলাম, আমার বুকটা দুরু দুরু কাঁপছিল। মা বাবাকে ছেড়ে আসার কষ্টটা যেমন ছিল, তেমনি প্রিয় মানুষটার সাথে সারা জীবন কাটানোর আনন্দটাও কম ছিল না। রুমের দরজায় দাঁড়িয়ে আমি ভাবছিলাম, এই মানুষটা আমার জন্য কতটা লড়াই করেছে। অনন্যাকে যখন প্রথম আমার রুমে দেখলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, মনে হচ্ছিল যেন কোনো এক স্বপ্ন দেখেছি। যে মেয়েটা কয়েক মাস আগে বাস স্টপে ভিজে একাকার হতে দেখছিলাম, আজ সে আমার বাড়ির বউ। আমি ওর খুব কাছে গিয়ে বসলাম। ও তখনও মাথা নিচু করে নিজের শাড়ির আঁচল নিয়ে খেলছিল। আমি আস্তে করে ওর হাতটা ধরে বললাম, এখন থেকে এই ঘর, এই আকাশ আর এই মানুষটা সবই তোমার। ওর এই একটা কথা আমার সব ভয় দূর করে দিল। বিয়ের পরের প্রথম সকালটা ছিল আরো অদ্ভুত সুন্দর। ভোরে ঘুম ভাঙার পর থেকেও আমার দিকে তাকিয়ে আছে। আমি অপ্রস্তুত হয়ে চাদর টেনে মুখ ঢাকলাম। ও ফিসফিস করে বলল, সারা জীবন কি এইভাবেই মুখ ঢেকে রাখবে? চা কে বানাবে শুনি? আমাদের সংসারটা খুব বড় বা বিলাসী ছিল না, কিন্তু আমাদের সুখ ছিল আকাশ ছোঁয়া। প্রথম যেদিন অনন্যা রান্নাঘরে ঢুকলো, আমি ভাবলাম আজ হয়তো রাজকীয় কিছু খাবো, কিন্তু হাই, ও লবণের জায়গায় চিনি আর চিনির জায়গায় লবণ দিয়ে একাকার করে ফেললো। সেই তিতা চা খেয়ে আমি যখন মুখটা বিকৃত করলাম, ও তো কেঁদে অস্থির। আমি তো খুব নার্ভাস ছিলাম, কিন্তু ও সেই তিতা চাটাই পুরোটা শেষ করে হাসি মুখে বলল, চিনির বদলে তোমার হাতের ভালোবাসা বেশি ছিল।
তাই খারাপ লাগেনি। ওর এই ছোট ছোট কথাগুলোই আমাদের সম্পর্কটাকে পাহাড়ের মতো মজবুত করে তুলছিল। তবে সংসার জীবন মানে যে রোমান্স তা নয়। ধীরে ধীরে আমাদের জীবনের বাস্তবতার মেঘ আসতে শুরু করলো। মাসের শেষে টানাটানি, ছোট ছোট বিষয়ে মতের অমিল সবই আসছিল। একদিন সামান্য একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হলো। অনন্যা রেগে গিয়ে ওর বাবা মার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ব্যাগ গুছাতে শুরু করলো। আমি সত্যি খুব রেগে গিয়েছিলাম, কিন্তু ও যখন মাঝপথে এসে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, যাবেই যখন আমাকে সাথে নিয়ে যাও, কারণ তোমাকে ছাড়া এই ঘরে আমার কোনো অস্তিত্ব নেই, তখন আমার সব রাগ এক নিমিষেই জল হয়ে গেল। বুঝলাম সংসার মানেই হলো মান অভিমান শেষে আবার এক হয়ে যাও। হ্যালো এভরিওয়ান, বৃষ্টি ভেজা বিকেলে প্রথম দেখা গল্পের পার্ট 3 এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।